ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকেও আমি আপনাদের জন্য বাছাই করে 3টা ঘটনা নিয়ে এসেছি, যেগুলো আপনারাই আমাকে ইমেলের মাধ্যমে লিখে পাঠিয়েছেন। তাহলে চলুন দেরি না করে সরাসরি আমাদের প্রথম ঘটনাটা শুরু করছি। আমাদের প্রথম ঘটনাটা লিখে পাঠিয়েছে বায়েজিদ নামের একজন। আমার মনে আছে বায়েজিদ এর আগেও তার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী আমাদের সাথে শেয়ার করেছিল, কিন্তু আজকের যে কাহিনীটা সেটা সম্পূর্ণ ভিন্ন একটা কাহিনী। আর এই ঘটনাটা তার চাচার সাথে ঘটে যায়। বায়েজিদের বাবারা ছিল মূলত 5 ভাই আর 3 বোন। বায়েজিদের 5 চাচার মধ্যে 4 জন বেশ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলেও বায়েজিদের যে তৃতীয় চাচা, তার নাম ছিল বাহারউদ্দিন, তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। আর মূলত তাকে কেন্দ্র করেই আজকের ঘটনাটা। বায়েজিদের চাচার বর্ণনা দিতে গেলে বলতে হয় তিনি একজন বদমেজাজি মানুষ। বিশেষ করে তার মা বাবা অর্থাৎ বায়েজিদের যে দাদা দাদি আছে তাদের কথাবার্তা তিনি একবারেই শুনতেন না। মানে বাবা মার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তিনি সারাদিন বাইরে ঘুরে বেড়াতেন, কাজের কাজ কিছু করতেন না। আর এই কারণে বায়েজিদের দাদা দাদি একটু বিরক্ত হয়ে তাকে কোনো রকমে কোরিয়াতে পাঠিয়ে দেন, সাউথ কোরিয়াতে কাজের জন্য। তখনকার সময় তার এলাকার মানুষ তাকে মোটামুটি বেশ পরিচিত একটা ফিগার ছিল। যেহেতু সারাদিন বাইরে ঘুরত, এই কারণে তাকে অনেকেই চিনত। কোরিয়া যাওয়ার কিছুদিন পর তিনি এক কোরিয়ার মেয়ের সাথে রিলেশনশিপ গড়ে তোলে, আর সেখানেই তাকে বিয়ে করে ফেলে। বিয়ের কয়েক মাস পর বায়েজিদের চাচা তার কোরিয়ান বউকে রেখে দেশে আসে। আর এইখান থেকেই মূলত আসল ঘটনাটা শুরু হয়। দেশে আসার পর বায়েজিদের চাচার ওপর তার নজর পড়ে তার পাশের বাসার এক নিকটতম আত্মীয়ের। মোটামুটি কাছেই থাকতো। আরেকটা কথা বলে রাখা ভালো, বায়েজিদের যে চাচা সে দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। তার শারীরিক গঠন 8-10টা মানুষের মতো না, অনেক হ্যান্ডসাম। তার মাথা ভর্তি চুল আর অনেক লম্বা, মানে দেখতে এক কথায় খুবই হ্যান্ডসাম। তো সেই মেয়ে যে প্রতিবেশী তাকে এক দেখাতে পছন্দ করে ফেলে আর তাকে প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু বায়েজিদের চাচা তখন ঘরে বলে যে আমি বিদেশে আমার বউ রেখে এসেছি, আমার অলরেডি একজন বউ আছে। এর কিছুদিন পর বায়েজিদের চাচা তার বউকে দেশে আনার জন্য আয়োজন করতে শুরু করে যে সে তার কোরিয়ান বউকে দেশে ফেরত নিয়ে আসবে। কিন্তু হঠাৎ করেই সেই একই লোক আমার বিদেশি বউকে দেশে আনতে অসম্মতি জানাতে শুরু করে। যখন পুরো পরিবার বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে আয়, আমরা সবাই রাজি, সব ঠিকঠাক আছে, তখনই তার সাথে সে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং তার পরিবারকেও বলে যে সেই বউকে আর দেশে আনবে না। বায়েজিদের দাদা দাদি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে বিয়ে তো করে ফেলেছিস, মেয়েও খুব ভালো, দেখতে খুব সুন্দর, বিদেশি বউ নিয়ে আয়। কিন্তু বায়েজিদের চাচার কোনো চেঞ্জ আসে না। সে তাদের কিছু না বলেই একদম হঠাৎ করে পরিবারকে কিচ্ছু না জানিয়ে সেই আত্মীয় মেয়েটা যে তাকে পছন্দ করত তাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। এই সব কিছু দেখে বায়েজিদের যে দাদা তার ওপর সে অনেক রাগ করে, কারণ বায়েজিদের দাদা সেই ফ্যামিলি সম্পর্কে বেশ কিছু জানতেন। ওই ফ্যামিলিটা খুব একটা ভালো ফ্যামিলি ছিল না। এলাকায় তাদের বেশ কিছু দুর্নাম ছিল। কি দুর্নাম ছিল আমি জানি না, বাট দুর্নাম ছিল। সেই আরেকটা দুর্নাম তাদের ছিল, সেটা হলো যে ওই ফ্যামিলির সাথে ব্ল্যাক ম্যাজিকওয়ালাদের একটা সম্পর্ক ছিল। আর হয়তোবা এই জিনিসটাই তার ছেলে অর্থাৎ বায়েজিদের দাদার পার্সপেক্টিভ থেকে তার ছেলেকে এফেক্ট করেছে, এটা সে আন্দাজ করতে পারে। আর এই ঘটনার পর বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসার পর বায়েজিদের যে চাচা বাহারউদ্দিন সে আরও উগ্র মেজাজি হয়ে ওঠে। সে তার বাবা ও মাকে একদমও সহ্য করতে পারে না। এমনিতেই সম্পর্ক ভালো ছিল না, কিন্তু কখনো খুব বেয়াদবি করতো না। এবার সে বেয়াদবি করে, তাদেরকে গালাগালি পর্যন্ত দিতে শুরু করে। এর মাঝেই কয়েকদিন বলতে কয়েক মাস পর বায়েজিদের চাচার একটা কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পর বায়েজিদের যে চাচি সে বাসায় আসা ধীরে ধীরে বন্ধ করে দেয়। তার সাথে তার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আর এইদিকে বায়েজিদের চাচা আস্তে আস্তে পাগল হতে শুরু করে। বায়েজিদের চাচা কিছুদিন পর পর উদ্ভট আচরণ করতে শুরু করে, এমন কথাবার্তা বলতে শুরু করে যেগুলো আসলে স্বাভাবিক সেন্সে কেউ কখনো বলে না। সে মাঝে মাঝে নিজেকে প্রফেট অর্থাৎ নবী দাবি করতে শুরু করে। এরকম ধরনের উদ্ভট কাজ করে সে। তো বায়েজিদের যে দাদা আর অন্যান্য যারা ভাই আছে সবাই মিলে তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। বেশ আগের ঘটনা এটা, তখন ডাক্তারের চেয়ে কবিরাজি প্রায়োরিটি বেশি পাইতো। তো এদিক দিয়ে কবিরাজের কাছে যাওয়ার পর অনেক প্রেসারে বায়েজিদের যে দাদা ছিল সে বেশ অসুস্থ হয়ে পড়ে। তো বায়েজিদের দাদা তার চাচার প্রতি খুবই বিরক্ত ছিল, অনেক অসন্তুষ্ট ছিল। একে তো সে বেহায়া সন্তান একদম না জানিয়ে এমন একটা ফ্যামিলিতে বিয়ে করেছে যেটা আসলে তারা পছন্দ করে না, এবং তার ওপর এখন উল্টাপাল্টা আচরণ করছে। তো তিনি মৃত্যুর আগে একদম শেষ আগ পর্যন্ত তার সন্তানকে একটা অভিশাপ দিয়ে যান। কি অভিশাপ ঠিক জানি না, বাট অভিশাপ দিয়ে যান।
বায়েজিদের দাদার মৃত্যুর পর বায়েজিদের যে আরেক চাচা সে তার ভাইকে ঠিক করার জন্য বাড়িতে খুবই ভালো মানের আরেকটা কবিরাজ নিয়ে আসে। তো কবিরাজ বাড়িতে এসে একটা মাটিতে বড় দাগ কাটে উঠানে বা ঘরের মধ্যে, আমি ঠিক জানি না কোথায়, কারণ এটা লিখে পাঠায় নাই। কোথাও একটা মাটিতে বড় দাগ কাটা, আর সেখানে তার চাচাকে সমান করে শুইয়ে দেয়। বায়েজিদ তখন বেশ ছোট মানুষ ছিল, তাই তাকে ঘর থেকে বের করে দেয়া হয়। কিন্তু বায়েজিদ তার চাচাতো ভাই বোন যারা ছিল তাদেরকে নিয়ে বাইরের জানালা দিয়ে সবকিছু দেখতে থাকে। ঘরে তখন শুধুমাত্র বায়েজিদের দাদি, তার বাবা আর বড় চাচা, তার মেয়ে, এরা কয়জনই ছিল। কবিরাজ তাদের সবাইকে একটা খাটের মধ্যে দিয়ে বসিয়ে খাট বন্ধ করে দেয়, খাটটা সেভ করে দেয় আর কি, বন্ধ করে দেয়া বলতে যেটা বোঝায়। এরপর কবিরাজ আবার মাটিতে একটা গোল একটা সার্কেলের মতো করে সেখানে নিজের আসন পাতে আর তার 4 জন সহযোগী জিনকে ডাকে। এটাই সে বলে, আমার এই জায়গার মধ্যে 4 জন জিন আসবে। কবিরাজ সেই জিনদেরকে তখন আদেশ করে বায়েজিদের চাচার 2 হাত আর 2 পা শক্ত করে ধরতে, আর এরপর কবিরাজ বায়েজিদের চাচার ওপর জিন হাজির করে। জিন হাজির হওয়ার পর সাথে সাথে বায়েজিদের চাচা বায়েজিদের বাবা সহ ওর দুজনকে, যারা ছিল রুমের মধ্যে, অলমোস্ট সবাইকেই খুব বিশ্রী আর খুব অশ্লীল ভাষায় গালাগালি করতে শুরু করে। কবিরাজ তখন তার চাচার ওপর জোরে জোরে বেত্রাঘাত করতে শুরু করে আর জিজ্ঞেস করে যে তুই কোথা থেকে এসেছিস, কেন এসেছিস, তোর উদ্দেশ্য কি। তখন বায়েজিদের চাচার কণ্ঠ থেকেই ভারী আর মোটা গলায় আওয়াজ বের হতে শুরু করে। সে বলে, আমাদেরকে এর ওপর চালান করা হয়েছে, আমরা নিজের ইচ্ছায় আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। আর এই কাজটা করেছে তারই বউ। আসলে তার প্রেমের প্রস্তাবটা প্রত্যাখ্যান করার জন্য তার বউ আরেক জিনের মাধ্যমে সেই চাচার নখ আর চুল জোগাড় করে, আর সেইটা দিয়েই তাকে বান মারে। বান মারা শব্দটা কালো জাদু করা, তাকে বশীভূত করা বোঝায়। বায়েজিদ তার নিজের ল্যাঙ্গুয়েজে লিখেছিল। ওর সাথে বিয়ে দেওয়ার বিনিময়ে সে তাদের সাথে, জিনদের সাথে তার একটা চুক্তি হয়। চুক্তি ছিল সে প্রায় 3টা ষাঁড় আর 2টো ছোট ছাগল তাদের জন্য বলি দেয়, অর্থাৎ জিনদের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে, আর এর বিনিময়েই সে তাদের ওপর কন্ট্রোল নিয়ে বিয়েটা করিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো এখনো পর্যন্ত আরও কিছু চুক্তি ছিল যেগুলো সে পূরণ করেনি, আর এই কারণেই মূলত সমস্যাটা হচ্ছে তার মানসিক সমস্যা। তারপর কবিরাজ তখন বলতে শুরু করে যে এখন তাকে ছেড়ে দে, বডি ছেড়ে দিয়ে চলে যা। অনেক ভয় দেখাতে শুরু করে জিনদেরকে, কিন্তু জিনরা বলে তার রক্তের সাথে সে এত ভালোভাবে মিশে গেছে যে এখন তার পুরো শরীরটা তাদের দখলে চলে এসছে, এখন কোনোভাবেই তাকে ছেড়ে যাওয়া সম্ভব না। এরপর কবিরাজ অনেক রিচুয়াল পালন করে। দেখা যায় যে যখন সে রিচুয়াল পালন করছিল, বায়েজিদের চাচার নাক, চোখ, মুখ উল্টে একদম রক্ত বের হতে শুরু করে। কবিরাজ দেখে যে তার অবস্থা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে যে এখন রিচুয়াল কন্টিনিউ করলে সে মারাও যেতে পারে। তখন সে তার অন্য 2 জিন যারা সহযোগী জিন ছিল, ভালো ছিল, তাদের জিজ্ঞেস করে যে এখন কি করা যায়। তখন তারা জানায় যে খারাপ জিনগুলো খুবই শক্তিশালী, আর তার বডির সাথে এত ভালোভাবে মিশে গেছে, এক কথায় বলতে রক্তের সাথে মিশে গেছে। এখন তাদের ছাড়াতে গেলে হয় এই ব্যক্তি মারা যাবে অথবা সারা জীবন প্যারালাইজড হয়ে থাকবে। এই কথা শুনে তখন কবিরাজ কি করবে বুঝে পায় না। সে বায়েজিদের দাদির সাথে কথা বলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে যতদিন বাঁচবে তারা তাদের ছেলেকে দেখে শুনে রাখবে, কিন্তু এমন একটা রিস্ক হয়তো তাদের নেওয়া উচিত হবে না। এরপর কবিরাজ তাকে কিছু দোয়া কালাম পরে তার রিচুয়াল অল্প কিছু পালন করে তাকে ফু দিয়ে চলে যায়, আর বায়েজিদের জন্য একটা সম্পূর্ণ সেপারেট একটা ঘর করে দেয়, যে ঘরে বায়েজিদের চাচা একা একাই থাকতে শুরু করে। তবে এর কিছুদিন পর বায়েজিদের চাচার যে একটা পাশের রুম ছিল, সেখানে একটা চাকরিজীবী লোক ছিল, তার কাছে রুমটা ভাড়া দেয়া হয়। বায়েজিদের দাদি লোকটার কাছে এটা ভাড়া দেয়। বায়েজিদের চাচার যেহেতু 2টো রুম ছিল, তাই তার চাচার ভরণ পোষণটা মেনটেন করার জন্য ছোট রুমটা ভাড়া দেয়া হয়। ওটার ভাড়া দিয়ে তার মেনটেনেন্সটা চলতো, কারণ তার বউও তখন চলে গিয়েছিল। তখন কিছুদিন যাওয়ার পর সেই লোকটা যখন থাকতে শুরু করে, সেই লোক রাত্রেবেলা বিভিন্ন এক্সপিরিয়েন্স করে, বিভিন্ন ধরনের ভয়ানক এক্সপিরিয়েন্স তার হয়, আর সেই বিষয়গুলো নিয়েই সে তার বায়েজিদের দাদির কাছে অভিযোগ করে। সে বলে যে গভীর রাত হলে কে জানি তার শরীরে হাত দেয়, তার পা ধরে টান দেয়, কিন্তু বায়েজিদের দাদি বলে যে এগুলো কিছু না, এগুলো ঠিক হয়ে যাবে। সে আসলে তাকে মূল স্টোরিটা বলে না যে এগুলো কেন হচ্ছে বা বায়েজিদের চাচার সাথে কি হয়েছিল, ওইগুলো কিছুই তাকে বলে না। তো লোকটা বায়েজিদের দাদির কথা মতো সে কোনোভাবে থাকতে শুরু করে, কিন্তু কিছুদিন পর হঠাৎ একদিন লোকটা দৌড়ে আসে আর বলে যে গতকাল রাতে একজন তাকে পা ধরে একদম শূন্যে ঝুলিয়ে ফেলেছিল। আর এই অভিযোগটার পর দাদি এই চাচি তাকে মোটামুটি বিস্তারিত বলে যে এই ঘটনা আছে। তখন সেই লোকটা দাদির ওপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়, আপনি আমাকে আগে কেন বলেন নাই,
তো তখন সবাই তার কাছে ক্ষমা চায়, আর সেই লোকটা পরবর্তীতে ওখানে আর থাকে না, সেখান থেকে সে চলে যায়। এরপরে আর বায়েজিদের চাচার যে ঘটনা, তার যে প্রেজেন্ট স্টেট এখনো পর্যন্ত সে একাই থাকে, অনেকটা পাগল সেমি পাগল টাইপের অবস্থায় আছে, সে সুস্থ হয় নাই। এভাবেই তার জীবন চলছে। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা শুনতে চাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।